শিবম কোচিং সেন্টারে সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পটি। কোনো লেখকের লেখা পড়ার আগে লেখক সম্পর্কে জেনে নেওয়া খুব জরুরি, তাই আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1956-তে। জন্ম সাঁওতাল পরগনার দুমকায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সাহিত্য রচনার জন্য তিনি মানিক এই নামটি গ্রহণ করেন। তার প্রথম গল্প অতসী মামি, যেটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। এরপরে মাত্র 21 বছর বয়সে প্রথম উপন্যাস লেখেন দিবারাত্রির কাব্য। এরপরে তার প্রথম যে উপন্যাসটি প্রকাশিত হয় সেটি হলো জননী। এছাড়া তার আরও কিছু গল্পগ্রন্থ হলো অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া প্রভৃতি। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হলো পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। আর লেখকের কথা হলো তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধের বই। যাই হোক, এর মধ্যে আমি বলেছিলাম যে সরীসৃপ নামক একটি গল্প সংকলন আছে তার। আমাদের এই যে নদীর বিদ্রোহ গল্পটি সেই সরীসৃপ নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এই সরীসৃপ গল্প সংকলনটি 1326 বঙ্গাব্দে শ্রাবণ মাসে প্রকাশিত হয়। চলো তাহলে গল্পের আলোচনায় চলে আসি। নদীর বিদ্রোহ। আমরা ইতিহাসে পড়েছি যে সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ এসবের কথা, কিন্তু নদীর বিদ্রোহ এটা তো শুনিনি। আসলে অসাধারণ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে সত্যিই নদীর বিদ্রোহের কথা তুলে ধরেছেন। তার এই গল্পের মধ্যে অসাধারণভাবেই তুলে ধরেছেন, সেটা আমরা গল্প শুনতে শুনতে বুঝতে পারব। চলো তাহলে গল্পের আলোচনায় চলে আসি। প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, সকলে শেষ পর্যন্ত থাকো। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। তাহলে আমরা ট্রেন হয়ে থাকে যেমন প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি বা আরও বিভিন্ন ধরনের ট্রেন হয়ে থাকে। 4:45 অর্থাৎ সম্ভবত বিকালের দিকেই হবে। 4:45 একটা প্যাসেঞ্জার ট্রেন সেটা রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ তার একজন নতুন সহকারী, অর্থাৎ তার কাজের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন, তিনি রেলে কর্মরত, তার সঙ্গে একজন যুক্ত হয়েছেন, তাকে বলল এই কথাটি। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। তাহলে নতুন সহকারী যে সে মেঘাচ্ছন্ন মানে মেঘে ঢাকা এমন আকাশের দিকে তাকিয়ে সে সম্মতিসূচক বলল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। অর্থাৎ নদের চাঁদ বলল যে আর মনে হয় বৃষ্টি হবে না, তখন সহকারীও তাতে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আর হবে না। নদের চাঁদ এই সম্মতি পেয়ে সে ওখান থেকে রওনা হয়ে গেল। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। তাহলে এখান থেকে একটি প্রশ্ন হয়, নদীতে মানে তার সেই রেল স্টেশন থেকে ব্রিজটির দূরত্ব কত? 1 মাইল, এটা মনে রাখতে হবে। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। তাহলে এটা আমরা জানতে পারলাম যে 5 দিন ধরে বৃষ্টি হয়েছে, অনবরত বৃষ্টির পর এবার বৃষ্টি থেমেছে। 5 দিন নদীকে দেখা হয় নাই, সে 5 দিন ধরে কিন্তু নদীকে দেখেনি। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল। যদি তোমাদের কারোর নদীর পাশে জন্ম হয় বা নদীর ধারে বাড়ি হয়, তাহলে তোমরা জানতে পারবে যে নদীর ধারে গিয়ে বসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর নদীকে যদি দীর্ঘ সময় না দেখতে পারি তাহলে মনটা খারাপ হয়ে যায়। যারা নদীর ধারে বড় হয়েছে তারা এটা ভালোভাবেই জানো। এবার কি হয়েছে, নদের চাঁদও তাই অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে সে নদীকে দেখতে যেতে পারেনি, তাই তার খুব খারাপ লাগছে এবং আজকে নদীকে দেখতে পারবে ভেবে ছেলে মানুষের মতো সে তার মনে উৎসাহ জন্মাচ্ছে, এটা আনন্দ হচ্ছে। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। অর্থাৎ যেমন
আকাশে মেঘ করে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হবে। তা হোক, ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। তাহলে যতই বৃষ্টি আসুক না কেন, ব্রিজের পাশে বসে নদীকে যদি সে আজকে না দেখতে পারে, সেজন্য আজ বাঁচবে না। কে বাঁচবে না? নদের চাঁদ। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। তাহলে আজ কি অপরূপ রূপ দিয়েছে কার? সেই নদীটির। কোন নদীটির? নদের চাঁদ যে নদীটিকে চেনে, 5 দিন আগে দেখেছিল, 5 দিন এত বৃষ্টির পরে তাকে যেন একটা অসাধারণ রূপ দিয়েছে। সে ভাবছে, দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। তাহলে সে ব্রিজের দিকে যাচ্ছে, কিন্তু তার পাশে যেতে যেতে মাঠঘাট এগুলো দেখতে দেখতে যাচ্ছে, সেগুলো জলে ডুবে গেছে। রেলের উঁচু বাঁধ ধরে সে যাচ্ছে এবং যেতে যেতে সে নদীর কথা ভাবছে, বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করছে, অর্থাৎ বৃষ্টিতে যে কতটা জল হয়েছে সেসব কথা সে ভাবছে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। তাহলে এবার আমরা বয়স পেলাম নদের চাঁদের কত বছর? 30 বছর। এবং সেই নদীর জন্য এত মায়া, তার এত মায়া একটু অস্বাভাবিক মনে হচ্ছে। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রির মেল, প্যাসেঞ্জার বা মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? তাই বলছে নদের চাঁদের বয়স আমরা পেলাম 30 বছর, আর তার পেশা কি পেলাম? সে একজন স্টেশনের স্টেশন মাস্টার। এই যে আমরা পেলাম, সেটা ছোট স্টেশন হোক, কিন্তু দিন রাত্রি মেল গাড়ি বা প্যাসেঞ্জার গাড়ি এবং মালগাড়ি, এইসব গাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করা যার দায়িত্ব। অর্থাৎ এই গাড়িগুলি কিভাবে চলাচল করবে কি না করবে, সিগন্যাল থেকে শুরু করে তার পাস করানো থেকে শুরু করে অনেক কাজকর্ম থাকে যারা রেলের স্টেশন মাস্টার আছে তাদের। তাহলে এরকম বড় যার দায়িত্ব, তার কি এরকম নদীর জন্য পাগল হওয়া সাজে? সাজে না। নদের চাঁদ সব বোঝে, অর্থাৎ একথা সে নদের চাঁদ বোঝে। প্রশ্ন আসে যে কি বোঝে? সে যে একটা স্টেশনের স্টেশন মাস্টার এবং নদীর জন্য তার যে এরকম পাগল হওয়ার সাজে না, সেটা কিন্তু সে বোঝে, কেবল বুঝাইতে পারে না। অর্থাৎ কেবল সে নিজেকে বোঝাতে পারে না, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কোন বিষয়টাকে সে আনন্দ উপভোগ করে? নিজের পাগলামিতে। পাগলামিটা কি? নদীর জন্য এই যে পাগল হওয়া, এটাই পাগলামি। তারপরে চলে আসি, অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। তাহলে এই যে নদের চাঁদ নদীকে এত ভালোবাসে, লোক তাকে খেপায় যে নদীকে এত ভালোবাসা তার উচিত নয়, কারণ সে একটা স্টেশন মাস্টার। কিন্তু এই যে সে নদীকে ভালোবাসে, তার একটা কৈফিয়ত সে দিতে পারে, অর্থাৎ জবাব দিতে পারে সে, না আমি এই কারণে নদীকে ভালোবাসি। কি কারণে সেটা আমরা দেখে নিই। যে নদীর ধারে তার জন্ম হয়েছে, তার নদীর ধারে জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, অর্থাৎ সে সেখানে বড় হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবাসি আছে, অর্থাৎ ছোটবেলা থেকেই সে আজ পর্যন্ত সে নদীকে ভালোবেসে এসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে এবং প্রথম যৌবনে ছোট বড়োর হিসাব কে করে? এই জায়গাটা একটু আসি। সে 30 বছর, আমরা দেখতে পাচ্ছি 30 বছর বয়সে সে স্টেশন মাস্টার। এর পরে আমরা জানতে পারবো সে কত বছর বয়সে চাকরি পেয়েছে। এবার আসি, কিন্তু যতদিন সে বাড়িতে ছিল, শৈশবকাল সে অতিবাহিত করেছে সেখানে, কৈশোরকাল অতিবাহিত করেছে, প্রথম যৌবন পর্যন্ত সে কিন্তু সেখানেই অতিবাহিত করেছে। তাই সেই সময় ছোট বড়োর হিসাব তেমন কেউ করে না। অর্থাৎ এখানে যে বড় নদী দেখছে আর সেখানে সে ছোট নদী দেখে এসেছে বলে তার কাছে এই নদীটাই অনেক বেশি ভালো, তা নয়। অর্থাৎ সেই বয়সে কেউ ছোট বড়োর হিসাব তেমন করে না, সেটাই তো সে বোঝাতে চাইছে। দেশের সেই ক্ষীণস্রোতা, অর্থাৎ অল্প স্রোতযুক্ত নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়র মতোই তার মমতা পাইয়াছিল। অর্থাৎ সেই নদীটি যতই ছোট হোক না কেন, সেই যেমন কোনো আত্মীয় স্থানীয় কোনো ব্যক্তি যদি অসুস্থ দুর্বল হয়ে
মরণাপন্ন হয়, তবুও তো মানুষের কাছে মমতা পায়, স্নেহ মমতা সে পায়। ঠিক তেমনই কিন্তু এই নির্জীব নদীটি মমতা পেয়েছিল কার কাছে? নদের চাঁদের কাছে। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে কি হয়েছিল? যখন সে একটু বড় হয়েছিল তখন সেখানে অনাবৃষ্টি হয়েছিল, অর্থাৎ অনেকদিন বৃষ্টি হয়নি। নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। অর্থাৎ সেই নদীটি স্রোতধারা প্রায় শুকিয়ে গেছিল, সেটা দেখে কিন্তু সে প্রায় কেঁদে ফেলেছিল। কে? নদের চাঁদ। তার সঙ্গে কিসের তুলনা করছে দেখো, যে দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, ঠিক তেমনই। তা কোনো দুরারোগ্য অর্থাৎ যে ব্যাধি সহজে আরোগ্য লাভ করে না, কঠিন ব্যাধি, সেই ব্যাধিতে ভুগতে ভুগতে কোনো যদি আত্মীয় যদি মরে যাওয়ার উপক্রম হয়, তাহলে মানুষ যেমন কাঁদে, নদীর চাঁদ তেমনই কেঁদেছিল নদীর এই শুকনো অবস্থা দেখে। ঠিক আছে, তাহলে তারপরে চলে আসি আমরা। এবার এতক্ষণ ধরে কিন্তু সে ভাবছে, মানে রেল স্টেশন থেকে সে বেরিয়ে নদীর দিকে যাচ্ছি, মানে নদীর যে ব্রিজ, সেই ব্রিজের দিকে যাচ্ছিল, এবং যেতে যেতে সে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে এবং বর্ষণপুষ্ট নদীর কথা ভাবতে ভাবতে আসছিল, এবং সেই সাথে তার মনে পড়েছিল তার গ্রামের ছোট্ট নদীকে। এবার সে ব্রিজের কাছাকাছি এসে পৌঁছেছে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদীর চাঁদ স্তম্ভিত হইয়া গেল। অর্থাৎ প্রথমবার নদীর দিকে তাকিয়ে সে কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে যে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পূর্ণতার আনন্দের প্রকাশ। তাহলে বর্ষাকাল শুরু হলে শুধুমাত্র যে 5 দিন বৃষ্টি হয় তা তো নয়, তার আগেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি জলে নদী পূর্ণ হয়ে গেছিল, সেটাও সে দেখে গেছিল, কিন্তু সে চাঞ্চল্য ছিল পূর্ণতার আনন্দের প্রকাশ। অর্থাৎ নদী পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তার একটা আনন্দ, তার প্রকাশ ছিল সেটাতে। কিন্তু আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে, অর্থাৎ 5 দিন এরকম বৃষ্টির ফলে সেই নদী যেন আজকে খেপে গেছে। অর্থাৎ আগের যে মূর্তি দেখে গেছিল সেই মূর্তি কিন্তু এখন সে পাচ্ছে না। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনুচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। অর্থাৎ নদীর জল আলো গাঢ় কাদাযুক্ত হয়ে ফুলে ফেঁপে উঠে ফেনায় উচ্ছ্বাসিত, মানে ফেনাযুক্ত হয়ে সে কিন্তু আরও ছুটে চলেছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম সে তার বাড়ির যে ছোট্ট নদী তার কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিটিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। অর্থাৎ সে তো একটা ছোট্ট নদীর কথা ভাবছিল, কিন্তু এই নদীকে দেখে সে যেন আরও তার কাছে অপরিচিত মনে হলো 4 বছর ধরে দেখার পরেও। তাহলে একটু আগে আমরা তার পেয়েছিলাম যে 30 বছর বয়স তার, সে স্টেশনে মাস্টারি করছে, তাহলে এখানেই সে আছে, তার পোস্টিং এখানেই আছে। 4 বছর ধরে সে নদীকে চিনেছে, অর্থাৎ সম্ভবত 26 বছর বয়সে হয়তো সে এই চাকরিটি পেয়েছে। তাহলে 26 বছরের আগে তার কৈশোরকাল, প্রথম যৌবন, শৈশবকাল সব অতিক্রান্ত করে এসেছে ওই নদীকে দেখে দেখে, সে কথা আমরা আগেও বলেছি। তাহলে এই যে 4 বছরের চেনা এই নদীটির মূর্তি তাই আজ তার কাছে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভয়ঙ্কর কেন মনে হচ্ছে বা অপরিচিত কেন মনে হচ্ছে? কারণ সে ছোট্ট একটা নদীর কথা ভাবছিল, হঠাৎ করে এরকম বড় একটা নদী বা এরকম নদীর জল ফুলে ফেঁপে ওঠা ফেনাচ্ছ্বসিত রূপ দেখে তার কিন্তু আরও অপরিচিত মনে হইল এই নদীটি। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকের স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। তাহলে আমরা এটুকুও জানলাম যে সে কোথায় বসে নদীকে দেখে, সেটা হচ্ছে ইট, সুরকি, অর্থাৎ আগেকার দিনে বালির পরিবর্তে সুরকি ব্যবহার করা হতো। তাহলে ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকের স্তম্ভ, তাহলে ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকের স্তম্ভের শেষ প্রান্তে, শেষের দিকে বসে সে কিন্তু নদীকে দেখে। আজও সে সেইখানেই গিয়ে বসিল, অর্থাৎ সেই জায়গায় গিয়ে যেখানে সে প্রতিদিন বসে সেখানে গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিয়াছে। অর্থাৎ
যে ধারক স্তম্ভ মানে হচ্ছে কোনো বিন্দুকে ধরে থাকে যে থাম, অর্থাৎ কোনো একটা কোণ বা বিন্দুকে ধরে থাকে যে থাম বা স্তম্ভ, তাকেই বলে ধারক স্তম্ভ। তাহলে বলছে যে নদীর যে স্রোত ব্রিজের এই ধারক স্তম্ভ, অর্থাৎ ব্রিজটাকে ধরে আছে যে স্তম্ভ, সেই স্তম্ভে বাধা পাচ্ছে। আমরা দেখতে পাবো যে কোনো ব্রিজের স্তম্ভ মাটি পর্যন্ত বসানো থাকে, এবার জল যদি যায় সেখান দিয়ে, তাহলে সেই ব্রিজে কিছুটা হলেও বাধা পায় সেই স্তম্ভগুলিতে। তাই বলছে সেই ব্রিজের এই স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করেছে, অর্থাৎ বাধা পেলে কোথাও নদী, সেখানে কিন্তু ফেনা হয়ে যায়। সেই বাধাটার ফলে সেই জায়গায় একটা স্রোত মতো সৃষ্টি হয় এবং সেখানে ফেনা হয়ে যায়। সকলে তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে ফেনা হয়ে সেখানে কি বলছে, একটি ফেনিল আবর্ত রচনা করিয়াছে। আবর্ত মানে হচ্ছে ঘূর্ণন বা আড়রণ সেখানে রচনা করেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়, অর্থাৎ এতটা উঁচুতে জল উঠে এসেছে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই সে স্পর্শ করতে পারবে। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল, অর্থাৎ এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে নদের চাঁদের আমোদবোধ হইতে লাগিল কেন? কারণ সে জলটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে ভেবে তার কিন্তু আমোদ হচ্ছিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। তাহলে পকেটে একটি পুরাতন চিঠি ছিল, সেটা সে বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল। চোখের পলকে কোথায় সে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। তাহলে চোখের পলকের মধ্যেই, পলক ফেলতে যেটুকু সময় লাগে তার মধ্যেই সেই চিঠিটা উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল জলের মধ্যে। উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তাহলে কিসের জন্য জীবন্ত মনে হচ্ছিল? উন্মত্ততা। উন্মত্ততা মানে অ্যাকচুয়ালি পাগলামি, বলে না উন্মত্ত পাগল, সেরকমই বাতুলতা বা পাগলামি। তাহলে পাগলামোর জন্য বা উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজকে তার জীবন্ত মনে হচ্ছে। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়া ফেলিয়াছে, এবং আজকে সেই যেহেতু জীবন্ত হয়ে গেছে, তার খেলার সঙ্গীর মতো হয়ে গেছে, তাই আজকে তার সঙ্গে খেলায় যোগ দিয়ে যেন তাড়াতাড়ি করে তার চিঠিখানা লুকিয়ে ফেললাম। দুদিন ধরিয়া বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মেলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল, অর্থাৎ আরেকটি চিঠির কথা বলছে এখানে, যে দুদিন ধরে সে কিন্তু বৃষ্টির পরে তার স্ত্রীকে দেখতে যেতে পারছে না বা যোগাযোগ করতে পারছে না, সেই কারণে সে বিরহ বেদনা অনুভব করছে। তার জন্য সে তার স্ত্রীকে 5 পৃষ্ঠাব্যাপী একটি চিঠি লিখেছিল, সেটা পকেটে ছিল। একটু মমতা বোধ করিল বটে, অর্থাৎ সেই চিঠিটা ফেলে দিতে তার একটু মমতা লাগলো, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। তাহলে কিন্তু তার মমতা হচ্ছে যে এই চিঠিটা আমি ফেলবো না, তার স্ত্রীকে লেখা চিঠি, কিন্তু সেই মানে নদীর সঙ্গে খেলা করার সেই যে একটা লোভ, সেটা কিন্তু সে সামলাতে পারলো না। সেই কারণে একখানি পাতা ছিঁড়িয়া মানে দমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। অর্থাৎ একবারে সে তখন আর ফেললো না, একটা একটা করে পাতা ছিঁড়িয়ে দুমড়ে মুচড়ে সে ফেলে দিতে লাগলো। তারপর বৃষ্টি মানে নামিল, আবার বৃষ্টি। মানে এই যে বলছিলাম আমরা যে মেঘ এমনভাবে হয়ে আছে আকাশ, এই জন্য একটু বাদেই বৃষ্টি নামবে, তবুও সে নদীকে দেখার আশা ছাড়তে পারছিল না। সে এসেছে, আবার সেই কথা অনুযায়ী কিন্তু বৃষ্টি নামছে। আবার নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে, অর্থাৎ 3 ঘন্টার জন্য বৃষ্টি থেমে আবার যেন নতুন শক্তি সঞ্চয় করে খুব বৃষ্টি কিন্তু নামছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না, অর্থাৎ সে কিন্তু ওখানে বসে বসে ভিজছে, আর উঠল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদীর চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তাহলে এবার কি নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ, অর্থাৎ যে শব্দ আগে শোনা হয়নি সেই শব্দকে বলে অশ্রুতপূর্ব শব্দ। সেই নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিলিয়ে এমন একটা সঙ্গত রচনা করেছে সে কিন্তু তার মন থেকে ছেলে মানুষই মিলিয়ে গেল, তার মন থেকে কিন্তু ছেলে মানুষই মিলিয়ে গেল। মানে এতক্ষণ ধরে সে নদীর ধারে বসেছিল একটা ছেলে মানুষের মতো মন নিয়ে, কিন্তু এই শব্দ শুনে তার সেই আমোদ কিন্তু মিলিয়ে গেল। কি হলো? তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে
তার সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। তার মনে হচ্ছে যে এই শব্দ শুনে শুনে তার সর্ব অঙ্গ অবশ এবং অবসন্ন হয়ে আসছে, অবশ হয়ে আসছে তার শরীর আস্তে আস্তে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল, এবং ক্রমে ক্রমে সে তো এসেছিল যে সময়, এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে আলো মিলিয়ে গিয়ে অন্ধকার নেমে আসছে। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল, যেটা বৃষ্টির ধর্ম, কিছুক্ষণ কমে আবার বেড়ে যায়। তাই প্রবল বেগে বর্ষণ আরম্ভ হলো। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন যাইবার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদীর চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। এটা বলছে যে সে তো তার সহকারীর উপর দায়িত্ব দিয়ে চলে এসেছে, আর সেই সহকারী সেই দায়িত্বগুলো সামলাচ্ছে, কিন্তু হঠাৎ করে সে যে ব্রিজের উপর বসেছিল তার পাশের হয়তো কোনো লাইন দিয়ে ট্রেন চলে গেছে, কিন্তু তার একটা তো ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিতে সে যে আবেশ, সে একটু আগে আমরা দেখলাম যে তার সর্বাঙ্গ অবশ এবং অবসন্ন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আকস্মিক, সেটা কিন্তু আঘাতে ঘুম ভেঙে গেলে যেমন মানুষের বেদনা হয়, ঠিক তেমনই যেন এই ট্রেন চলে যাওয়ার শব্দে নদীর চাঁদকে দিশেহারা করে দিল। তারপর সে মানে একটু ভয়ও পাচ্ছিল, অতি কষ্টে সে উঠে দাঁড়ালো। এই যে বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের, অর্থাৎ সেই মুহূর্তে তার বড় ভয় করতে লাগলো। কেন ভয় করতে লাগলো? হঠাৎ তার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদী আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিত্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। সে ভয় করতে লাগলো। কেন? সে বলল যে নদী যেখানে এরকম রোষে ক্ষেপে, মানে রেগে গিয়ে ক্ষেপে উন্মত্ত পাগলের মতো হয়ে গেছে। আমরা একটু আগে বলছিলাম না যে নদীর বিদ্রোহ কিভাবে হয়, এটাই তার পরিচয় তিনি দিচ্ছেন। দেখুন যে নদী এই যে ক্ষেপে উঠেছে, এটাই তার বিদ্রোহ। রেগে গেছে, উন্মত্ত পাগলের মতো হয়ে গেছে, তার জলরাশি উঁচুতে উঠে আসছে, এটাই তার বিদ্রোহ। আরও বিদ্রোহের কারণ আমরা এরপরে আবার পাবো। তাহলে কী আছে দেখে নিই, যে নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তার কিন্তু উচিত হয়নি, সে সেটা ভাবছে এবার। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লহালক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তাহাকে বিশ্বাস নাই, কাকে বিশ্বাস নেই? সেই নদীকে বিশ্বাস নেই। কোন নদীকে বিশ্বাস নেই? যে নদী বৃষ্টির জলে ক্ষেপে উঠেছে, এই নদীকে বিশ্বাস নেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদীর চাঁদ স্টেশনের দিকে চলিল। অর্থাৎ অন্ধকার হয়ে গেছে, অতি সাবধানে সে কিন্তু স্টেশনের দিকে যাচ্ছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, আজকে সে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পারছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, এটাই তার বিদ্রোহ। অর্থাৎ এই ব্রিজটা সে ভেঙে, মানুষের হাতে গড়া এই বাঁধ ভেঙে সে তার স্বাভাবিক গতিতে স্বাধীনভাবে চলতে চায়। সে চলতে পারছে না বলেই আজকে এই ব্রিজের ধারক স্তম্ভে বাধা পেয়ে জলরাশি এরকমভাবে ফেনিল আবর্ত রচনা করে যেন বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু পরের লাইনও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পারবে কি? এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কি পারবে কি? অর্থাৎ নদীর ব্রিজটাকে ভেঙে দিয়ে সে স্বাধীনভাবে বয়ে যেতে পারবে কি? নদী সেটা পারবে কি? তারপরে আবার দেখুন, পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? অর্থাৎ পারলে মানুষ কি তাকে ছেড়ে দেবে? সে যদি একবার ভেঙেও ফেলে, মানুষ কি তাকে ছেড়ে দেবে? দেখি তার কি আছে, দেখে নি। আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। অর্থাৎ সে বলছে যে এইভাবে সে যদি ভেঙেও ফেলে, মানুষ আবার তাতে বাদ দেবে। বাদ দিয়ে দিয়ে নদীর যে গভীর প্রশস্ত ছিল আগে নদী, সেটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষীণস্রোতা হয়ে যাবে, তার মধ্যে স্রোত কমে যাবে। যেতে যেতে সে একসময় তার সেই দেশের নদীর মতো হয়ে যেতে পারে, আর সেটা হতে বেশি দিনও সময় লাগবে না বলে মনে করছে নদীর চাঁদ। স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদীর চাঁদের গর্ব অনুভব করিয়াছে। মানে নদীর চাঁদ এতকাল গর্ববোধ করেছে যে বাহ, এই ব্রিজটা তো খুব সুন্দর, এর উপর রেল যাতায়াত করতে পারছে, নতুন রং করা ব্রিজ। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। অর্থাৎ আজকে তার মনে হচ্ছে যে এইসব ব্রিজের কি প্রয়োজন ছিল, নদী তার স্বাধীন গতিতে চলতে পারতো। তাহলে বোধহয় এই প্রশ্নে জবাব দেওয়ার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদীর চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে।
তাহলে এই যে নদের চাঁদ একটা প্রশ্ন করলো যে কি প্রয়োজন ছিল ব্রিজের, এই প্রশ্নে জবাব দেওয়ার জন্যই কিন্তু এই 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, অর্থাৎ 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার অর্থাৎ শিয়ালদাগামী ট্রেনটি কী করলো, প্যাসেঞ্জার যাত্রীবাহী ট্রেনটি কিন্তু নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গেল, অর্থাৎ নদের চাঁদের উপর দিয়ে ট্রেনটি চলে গেল। খুব বেদনাদায়ক ঘটনা, কিন্তু সে যে অসচেতন হয়ে আছে তারই পরিচয়, তাকে সচেতন করার জন্যই কিন্তু ট্রেনটি এমনটি করলো। সে ছোটো স্টেশনটির দিকে, সে যে স্টেশন মাস্টারি করে নদের চাঁদ সেদিকে চলে গেল। নদের চাঁদ 4 বছর সেখানে স্টেশন মাস্টারি করে আছে। আমরা আগেও যার পরিচয় পেলাম, আমি বলেছিলাম যে 26 বছরে হয়তো তিনি চাকরি পেয়েছিলেন, আর আজকে তার বয়স 30 বছর। 4 বছর ধরে সে কিন্তু ওই স্টেশন মাস্টারি করেছে এবং বন্ধী নদীকে ভালোবাসিয়াছে, অর্থাৎ যে নদী বন্দি ছিল, ব্রিজ দিয়ে তাকে গণ্ডিবদ্ধ করে বন্দিবদ্ধ করে রাখা হয়েছিল, সংকীর্ণ করে রাখা হয়েছিল, সেই নদীকে ভালোবাসিয়াছে। এবং সেই নদীকে আজকে যখন সে ভাবছে তাকে স্বাধীন করে দিলে কেমন হতো, ব্রিজের কি প্রয়োজন ছিল, সেই প্রশ্নে জবাব দেওয়ার জন্যই কিন্তু আজকে তার 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে, একটু উপকারে আসে, তবে অবশ্যই সকলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে।